আবার ফিরে এসেছি তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ক্লাস নিয়ে। তোমরা অনেক দিন ওয়েট করেছো, বেশ কিছু গণিত ক্লাসের পরে আবারও আমরা ফিরে এসেছি আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ে। তো আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, যেটা তোমাদের ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের অধ্যায় নাম্বার 4, তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ, দেখো বোর্ডে ইতিমধ্যে লেখা রয়েছে তাপের ঘটনাসমূহ, থার্মাল ফেনোমেনা, তাই না? তো যাই হোক, তোমরা কম বেশি তাপ সম্পর্কে ধারণা তোমাদের প্রত্যেকেরই আছে, তাই না? দেখো, আমরা জানি তাপ এক প্রকার শক্তি, সেটা পড়েছিলাম। কিন্তু এখন ক্লাস 10-এ আমরা শিখব তাপীয় প্রসারণগুলো সম্পর্কে, অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন। যেগুলো আমরা জানি কঠিন, তরল এবং গ্যাসীয় 3 প্রকার পদার্থকে তাপ দিলে তাদের কিছু না কিছু পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কঠিন পদার্থের যদি আমরা তাপ দিই তাহলে 3 প্রকার প্রসারণ পাবো। দৈর্ঘ্যের দিকে প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ হয় এবং আয়তনেরও প্রসারণ হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে যদি আমরা তাপ দিই তাহলে আমরা দেখতে পাবো সেখানে 2 ধরনের প্রসারণ হয়, একটা প্রকৃত প্রসারণ আর একটি আপাত প্রসারণ। এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র, মানে এক প্রকারের প্রসারণ আমরা দেখতে পাবো, যেটা গ্যাসীয় প্রসারণ। ঠিক আছে, আয়তনের, গ্যাসীয় পদার্থের যেটা আয়তন প্রসারণ সেটাই দেখতে পাবো। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে তাপের ঘটনাসমূহ, তার মানে তাপীয় প্রসারণ যেগুলো আছে পরপর আলোচনা করব। তাদের মধ্যে যেগুলো কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক পাবো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাদের মধ্যে সম্পর্ক, সেই সঙ্গে তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ, তাদের মধ্যে তোমার দৈনন্দিন জীবনে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। এছাড়াও শেষের দিকে তাপের পরিবাহিতা, তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কের বিভিন্ন ইউনিটগুলো আমরা জানবো। তাপীয় রোধ এবং তড়িৎ রোধের যে তুলনামূলক আলোচনা, সেগুলোও কিন্তু আজকের ক্লাসের পর আমরা সবটাই শিখে নেব, ঠিক আছে? এবং সেই সঙ্গে ওখানে রয়েছে তোমার বিজ্ঞানী ইঞ্জেন হজের যে পরীক্ষা, বিভিন্ন পদার্থের তাপীয় পরিবহন ক্ষমতা বিভিন্ন, সেগুলো আমরা জানব। তো এতদিন আমরা তাপ সম্পর্কে যেটুকু জেনে এসেছি, ক্লাস 10-এ কিন্তু একটু স্পেসিফিক কিছু জায়গা তাপের কিছু সংজ্ঞা, যেগুলো তোমাদের একটু বুঝে নিয়ে মুখস্থ করতেই হবে। আর বিশেষভাবে মনে রেখো, মাধ্যমিকে কিন্তু এই থার্মাল ফেনোমেনা অর্থাৎ তাপের ঘটনাসমূহ থেকে টোটাল 1+1+3 মানে 2টো অবজেক্টিভ এবং একটি 3 নম্বরের প্রশ্ন, মোট 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই। ছোট্ট ছোট্ট অঙ্ক থাকে, সেগুলো ক্লাসের শেষে আমি শিখিয়ে দেবো বেশ কিছু অঙ্ক। তো চলো শুরু করা যাক আজকের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অধ্যায় নাম্বার 4, তাপের ঘটনাসমূহ। তো আমরা প্রথমেই জেনে নেব তাপীয় প্রসারণটা কি। তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপ্যানশন। তাপীয় প্রসারণ হচ্ছে আর কিছুই না, তাপ দিলে, আমরা একটু আগে বললাম, তাপ দিলে পদার্থের প্রসারণ হয়, দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের, আয়তনের, এগুলোর বৃদ্ধি ঘটে। এই তাপ দিলে পদার্থের প্রসারণকে আমরা বলবো তাপীয় প্রসারণ। তো এখন আমরা আলোচনা করব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণ, আমি আগেই বলেছি যে পদার্থকে তাপ দিলে তাদের প্রসারণ ঘটবে, তাই তো? সেক্ষেত্রে মনে রেখো সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ, মাঝারি হচ্ছে তরল পদার্থের প্রসারণ, আর সবচেয়ে বেশি হয় গ্যাসের প্রসারণ। এইটা একটু মাথায় রেখো তোমরা, কি মাথায় থাকবে তো? কঠিন প্রসারণ সবচেয়ে কম হয়, মাঝারি হয় তরলের, আর সবচেয়ে বেশি প্রসারণ হয় গ্যাসের। তো এই যে কঠিনের প্রসারণ, আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করতে গেলে দেখব এখানে 3 প্রকারের প্রসারণ কঠিন পদার্থে দেখতে পাবো। কি দেখো না, কঠিন পদার্থের যে প্রসারণগুলো আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে নাম্বার 1, দৈর্ঘ্যের প্রসারণ। দৈর্ঘ্যের প্রসারণ অর্থাৎ তাপ দিলে তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি হয়। নাম্বার 2, ক্ষেত্রের প্রসারণ।
ক্ষেত্রের প্রসারণ, অর্থাৎ তার উপরিতলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা তাপ দিলে বেড়ে যায়। এবং নাম্বার 3 আয়তনের প্রসারণ। আয়তনের প্রসারণ অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই যে 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক যে প্রসারণ হয় সেটা একমাত্র কঠিন পদার্থেরই হয়। তাহলে কঠিন পদার্থের যে ত্রিমাত্রিক প্রসারণ তার মধ্যে একটি দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ, একটি ক্ষেত্র প্রসারণ এবং আরেকটি হচ্ছে আয়তনের প্রসারণ। এবারে দেখো আমরা জেনে নেব কঠিন পদার্থের তাপীয় প্রসারণের যে দৈনন্দিন অভিজ্ঞতা, আমাদের বাস্তব যে অভিজ্ঞতা যেগুলো দেখতে পাই কঠিন পদার্থের প্রসারণ, তেমনই কয়েকটি অভিজ্ঞতা আমরা জেনে নেব, যে ঘটনাগুলোর মধ্যে দু একটি কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়। কঠিন পদার্থের তাপীয় প্রসারণের কি বললাম আমি? বাস্তব অভিজ্ঞতা। এই বাস্তব অভিজ্ঞতাতে আমরা যেগুলো জানব, নাম্বার 1 দেখো, একটা কাঁচের বোতলের ওপরে যদি ধাতব ছিপি থাকে তাহলে লক্ষ্য করে দেখবে সেই ছিপিটা টাইট হয়ে লেগে থাকলে খোলা যায় না। তো তখন যদি বোতলের মুখটা, কাঁচের বোতলের মুখটাকে তুমি গরম করো তাহলে দেখবে তাপ পেয়ে ওই যে ধাতব ছিপিটা রয়েছে না, তার প্রসারণ ঘটে, সে আয়তনে বেড়ে যায়। তখন কি হয়, খুব ইজিলি কিন্তু বোতলের মুখ থেকে ছিপিটা খুলে যায়। এরকম যদি একটা কাঁচের বোতল তুমি কল্পনা করো, কাঁচের বোতল, এইখানে যে ধাতব ছিপিটা থাকে, এই ছিপিটা এটা কোনো কারণে টাইট হয়ে গেলে তখন কি হয়, এই যে এই পোর্শনকে তুমি যদি হিট দিতে পারো, তাপ দিতে পারো, তাহলে এই তাপে কি হয়, ছিপিটা ক্ষেত্রফলটা বেড়ে যায় বা আয়তন বেড়ে যায়। এক কথায় ছিপিটা বড় হয়, প্রসারণ হয় ছিপির, ধাতব ছিপির। তখন কি হয়, ছিপিটা সহজেই মুখ থেকে খুলে আসে। এটা একটা কঠিন পদার্থের প্রসারণের আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা। নাম্বার 2 আর কি ঘটে? ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মে কি হয় না, এখানে একটা দ্বিধাতব পাত রাখা থাকে। সেই দ্বিধাতব পাতটা তোমার পিতল এবং লোহা দিয়ে তৈরি হতে পারে, যে কোনো ভিন্ন ভিন্ন দুটি ধাতুকে রিভেট করে জোড়া লাগিয়ে দ্বিধাতব পাত তৈরি করা হয়। আমি পরে দ্বিধাতব পাত সম্পর্কে আরও বলবো। আপাতত একটি দ্বিধাতব পাত, ঘরে রাখা দ্বিধাতব পাত, যদি ঘরের কোনো জায়গায় আগুন ধরে তাহলে কী হয় না, দ্বিধাতব পাতটা এরকম অবস্থায় থাকে, কিন্তু আগুন লাগলেই সে যে কোনো একদিকে বেঁকে যায়। আমি আবারও বলি, দ্বিধাতব পাত সম্পর্কে পরে আরও ডিটেলস বলবো, আপাতত শুনে রাখো। আগুন ধরে গেলে তাপ পেয়ে দ্বিধাতব পাতটা কিন্তু যে কোনো একদিকে বেঁকে যায়। এবার সেটি যদি তড়িৎ বর্তনীর দিকে বেঁকে গিয়ে বর্তনীকে যুক্ত করে দেয়, তখন কি হয়, সেখানে যে অ্যালার্মটা রাখা থাকে সেটা জোরে জোরে বাজতে লাগে। তাহলে আগুন ধরলে কী হবে, অ্যালার্মের শব্দ পেয়ে মানুষরা সচেতন হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ওই যে তাপ পেয়ে প্রসারণ হলো দ্বিধাতব পাতের, এটা দৈনন্দিন জীবনের একটি উদাহরণ। তাহলে 2 নম্বরে আমরা বললাম ফায়ার অ্যালার্ম। 3 নম্বরে আমরা বলবো গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির চাকাতে বেড় পরানো। গরুর গাড়ির চাকাতে বেড় পরানো, এটা আবার কেমন? এটা তোমরা লক্ষ্য করে দেখবে, গরুর গাড়ির যে কাঠ হুইল থাকে, এটা গরুর গাড়ির চাকা যদি আমি কল্পনা করি, তাহলে তার চেয়ে কম ব্যাসার্ধের, তার চেয়ে একটু ছোট ব্যাসার্ধের একটা লোহার পাত নেব, বেড নেব, বেড, লোহার বেড। সেই বেডটাকে কি করব, এবারে চাকাটা রেখে ওই বেডটাকে আলাদাভাবে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে, বেডটার আয়তনে প্রসারিত হবে, আগের চেয়ে ছোট বেডটা আয়তনে প্রসারিত হবে। সেই বেডটা তখন সহজেই কিন্তু এই চাকার উপরে এখানে লাগানো যাবে। ঠিক আছে, এবারে চাকার উপরে বেডটা লাগানোর পরে বেডটাকে যখন জল দিয়ে ঠান্ডা করা হয় তখন আবার সে আয়তনে সংকুচিত হবে, এবং সংকুচিত হওয়ার সময় সে গরুর গাড়ির চাকার উপরে কিন্তু খুব শক্তভাবে লেগে যায়। এইভাবে তাপ দিয়ে ওই লোহার বেডকে প্রথমে তাপ দিয়ে আয়তনে বাড়ানো, পরে আবার ঠান্ডা করে আয়তনে সংকুচিত করা, এইভাবে গরুর গাড়ির চাকাতে লোহার বেড পরানো হয়। এটা কিন্তু আমাদের বাস্তব উদাহরণ কঠিন পদার্থের প্রসারণের। আমরা এছাড়াও কি দেখতে পারি, তাহলে আমরা বোতল থেকে ছিপি খোলার ব্যাপারটা দেখলাম, ফায়ার অ্যালার্ম সম্পর্কে জানলাম, গরুর গাড়ির চাকায় বেড লাগানো। এছাড়াও প্রায় প্রত্যেকে জানো, ট্রেন লাইনে ফাঁক রাখা হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে,
ট্রেন লাইনে ফাঁক রাখা হয় কেন? ট্রেন লাইনে ফাঁক রাখা হয় কেন? ট্রেন লাইন তোমরা যদি লক্ষ্য করে দেখো, এরকম করে একটুখানি কিন্তু ফাঁকা দিয়ে দেওয়া হয়, তাই না? এরকম এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকটা কেন রাখা হয় না? যখন প্রচণ্ড বেগে ট্রেনগুলো লাইনের উপর দিয়ে যায়, তখন ট্রেনের চাকার সঙ্গে ওই লোহার পাটি যেটা, ট্রেনের লাইন যেটা, তার সঙ্গে প্রচণ্ড ঘর্ষণ হয়। আর সেই ঘর্ষণে তোমরা যেন তাপ উৎপন্ন হয়, সেই তাপ রেল লাইনকে কি করে? তাপ পেলে রেল লাইনগুলো কী হবে? প্রসারিত হবে, যেহেতু কঠিন পদার্থ দিয়ে তৈরি। তাহলে সেই প্রসারণের ফলে যে গ্যাপটা তো রাখা হয়েছে, সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যায়। খুব মাইনর গ্যাপ, যদিও এটা এমন নয় যে অনেক বড় গ্যাপ রাখা হয়, তা না, খুব মাইনর, ছোট্ট একটু ফাঁক। সেক্ষেত্রে ওই গ্যাপের উপর দিয়ে যখন ট্রেন তীব্র বেগে যায়, তখন ট্রেনের চাকার ঘর্ষণে উৎপন্ন তাপ লাইনটাকে প্রসারিত করে এবং ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। ঠিক আছে? যদি গ্যাপ না রাখা হতো তাহলে কী হতো বলো তো? গ্যাপটা নাই, এবারে যদি প্রসারিত হতো তাহলে কিন্তু রেল লাইন উপরের দিকে উঠে যেত। ঠিক আছে? এছাড়াও তোমরা লক্ষ্য করে দেখবে, তোমার যে কোনো ধাতব সেতু, বিশেষ করে লোহার তৈরি যে সেতু, সেই সেতুগুলোর তোমার কী হয়? এক প্রান্তকে ফিক্সড করে দেওয়া হয়, আর এক প্রান্তে কিন্তু তোমার ওই যে কপিকলের মতো চাকা সিস্টেম করে দেওয়া হয়, যাতে তাপ পেয়ে যখন সেটা প্রসারিত হয়, তখন ওই চাকার উপর দিয়ে সহজেই ওই সেতুর সংকোচন প্রসারণ হয়, না হলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এগুলো সব হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের যে প্রসারণ হয়, তারই দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতার উদাহরণ এতক্ষণ বলছিলাম। এবারে দেখো, একটু আগে আমি বললাম যে এই কঠিন পদার্থগুলোর মধ্যে এক একটা পদার্থের তাপের পরিবহন ক্ষমতা কিন্তু এক এক রকম। অর্থাৎ তাপ দিলেই যে সব পদার্থের প্রসারণ একই রকম হবে তেমনটা কিন্তু নয়। সম উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে এক একটা পদার্থের প্রসারণ কিন্তু এক এক রকম হয়, এবং তার বাস্তব উদাহরণ হচ্ছে দ্বিধাতব পাত। যে দ্বিধাতব পাতের কথা তোমাদের বলছিলাম, দ্বিধাতব পাত এটা কী জিনিস একটু বুঝে নাও। পরীক্ষায় আগে প্রশ্নটা কি আসে শোনো, দ্বিধাতব পাত কাকে বলে, দ্বিধাতব পাতের ব্যবহার লেখো। তো দ্বিধাতব পাত হচ্ছে, আগে সংজ্ঞাটা শুনে নাও, যে দুটো ভিন্ন ভিন্ন ধাতুকে যখন রিভেট করে জোড়া লাগানো হয়, তখন তাকে বলা হয় দ্বিধাতব পাত। রিভেট করে জোড়া লাগানো হয় যখন ভিন্ন ভিন্ন দুটি ধাতুকে, তখন সেটাকে দ্বিধাতব পাত বলে। দ্বি মানে দুই, তোমরা জানো, দুটি ধাতব পাতের রিভেট লাগানো জোড়। তো এখানে মনে করো একটা দ্বিধাতব পাত রয়েছে, যেটা এই পোর্শনটা, উপরের পোর্শনটা আমি নিলাম পিতল, আর নিচের দিকটা লোহা। তাহলে আমরা রুম টেম্পারেচারে, ঘরের তাপমাত্রায় দেখতে পাবো এটা সরল রেখায় থাকে। লোহা এবং পেতলের তৈরি দ্বিধাতব পাতটা অনুভূমিকভাবে সরল রেখায় থাকে। এখন এটাকে যদি আমি হিট প্রয়োগ করি, এটাকে যদি আমি বুনসেন বার্নার দিয়ে বা যে কোনো উপায়ে যদি হিট প্রয়োগ করি, তাপ দিই, এটাকে যদি আমরা তাপ দিই, তাহলে কী হবে? কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো দ্বিধাতব পাতটা কিন্তু এই রকম বেঁকেছে। উপরে কে আছে? পিতল, নিচে কে আছে? লোহা, তাই না? তাহলে এখানে পিতলটা দেখো, এক্ষেত্রে দেখো কেন লোহার দিকই সংকুচিত হলো? লোহাটা এরকম থাকবে, পিতলটা তার গায়ে থাকবে। এখন লোহার দিকটাই কেন সংকুচিত হলো? তার উত্তর হচ্ছে পিতলের তাপীয় প্রসারণ লোহার চেয়ে বেশি, ফলে পিতলের যদি প্রসারণ বেশি হয়, দেখো পিতলটা বাইরের দিকে থাকবে আর লোহাটা ভেতরের দিকে থাকবে। এটাই হচ্ছে দ্বিধাতব পাত। আর দ্বিধাতব পাতের যে ব্যবহার যদি পরীক্ষায় আসে, তাহলে লিখবে দ্বিধাতব পাত তোমার ঘর উষ্ণকরণ যে যন্ত্র, তোমার থার্মোস্ট্যাট, ঠিক আছে, ফায়ার অ্যালার্ম, এই সমস্ত জায়গায় দ্বিধাতব পাতকে ব্যবহার করা হয়। ইলেকট্রিক আয়রন, সমস্ত জায়গায় দ্বিধাতব পাত আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, এবারে আমরা চলে যাব পরীক্ষার প্রশ্নের জায়গা। সেটা কি? কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক
কঠিন পদার্থের আমরা 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক পাব। প্রথমেই আমরা আলোচনা করে নেব দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা বলতে পারি রৈখিক প্রসারণ গুণাঙ্ক। পরীক্ষায় প্রশ্ন কি আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর সমীকরণটি লেখো আর এর এককগুলি লেখো। ঠিক আছে, তো দেখো এবারে প্রথমে আমরা বলবো রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। না, একটা কঠিন পদার্থের আমরা জানি তাপ দিলে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আবারও বলছি, কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আলফা। ঠিক আছে, তাহলে আলফা সমান কি পাবো না, এখানে মনে করো ধরি T1 ডিগ্রি উষ্ণতায়, T1 ডিগ্রি সি উষ্ণতায় কোনো কঠিনের দৈর্ঘ্য যেটাকে আমরা প্রাথমিক দৈর্ঘ্য বলবো L1। T2 ডিগ্রি সি উষ্ণতায় কঠিনের দৈর্ঘ্য ধরো L2। তাহলে আলফা সমান হবে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ এখানে বাংলায় কি বলতে পারি আমরা, L2 মাইনাস L1টা কি, দৈর্ঘ্যের প্রসারণ বাই L1টা কি, L1টা প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1টা কি, উষ্ণতা পার্থক্য। আমি লিখলাম মানে উষ্ণতা পার্থক্য। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা পার্থক্য, এই হচ্ছে আমাদের রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। এবারে এখান থেকে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করো, এর যদি আমরা ইউনিট বের করতে চাই, একক, এর যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক বের করি তাহলে কি হচ্ছে দেখো, তুমি মনে করো এসআই একক বের করবে অথবা সিজিএস একক বের করবে। এসআই পদ্ধতিতে এখানে দৈর্ঘ্য প্রসারণ কত হবে দেখো, মিটার বাই প্রাথমিক দৈর্ঘ্য হবে মিটার ইন্টু উষ্ণতাটা কি হবে, কেলভিন। তাহলে দেখো এসআই পদ্ধতিতে আমরা কি পাচ্ছি, মিটার বাই মিটার ইন্টু কেলভিন। মিটার মিটার কেটে গেলে কি হবে, কেলভিনটা উপরে গেলে কে ইনভার্স। অর্থাৎ এসআই পদ্ধতিতে রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক পেয়ে গেলাম কেলভিন ইনভার্স। ওকে, এবারে সিজিএস পদ্ধতিতে কি হবে না, সিজিএস পদ্ধতিতে দেখো সেম জিনিস, দৈর্ঘ্যের প্রসারণ সেন্টিমিটারে হবে, প্রাথমিক দৈর্ঘ্যটাও সেন্টিমিটারে হবে, কিন্তু উষ্ণতা পার্থক্য হবে ডিগ্রি সি। তাহলে সেমি কেটে গেলে ডিগ্রি সি ইনভার্স। এছাড়াও যদি এফপিএস পদ্ধতিতে মাপো, ফারেনহাইটের যদি মাপো তাহলে হবে ডিগ্রি এফ ইনভার্স। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে ডিগ্রি কে ইনভার্স, সেন্টিগ্রেড সিজিএসএ সেন্টিগ্রেড ইনভার্স, এফপিএসএ ফারেনহাইট ইনভার্স। এগুলো হচ্ছে রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। একটা মজার ব্যাপার দেখো, বিষয় দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কোথাও কিন্তু দৈর্ঘ্য নেই, কি রয়েছে, সব উষ্ণতা রয়েছে। এই জন্য একটা প্রশ্ন আসে, রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক থাকে না কেন? তার উত্তর হচ্ছে আমরা সমীকরণ থেকে পাই দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ দুটি দৈর্ঘ্যের অনুপাত বোঝায় বলে, দুটি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের অনুপাত বোঝায় বলে, এখানে সেন্টিমিটার হলে নিচে সেন্টিমিটার, এখানে মিটার হলে নিচে মিটার, এই যে সমদৈর্ঘ্যের অনুপাত, তখন কি হয়, দৈর্ঘ্য কেটে যায়, ফলে আমরা এখানে কোনো দৈর্ঘ্যের একক পাই না। রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কোনো দৈর্ঘ্যের একক পাই না। বোঝা যাচ্ছে? এবারে দেখো তাহলে কার একক পাই, উষ্ণতার একক পাই, ডিগ্রি সি ইনভার্স, কে ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, এগুলো সব হচ্ছে আমাদের উষ্ণতার একক। সুতরাং যদি বলা হয় রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার উপরে নির্ভর করে, কোন রাশির উপরে নির্ভর করে, দ্য আনসার ইজ উষ্ণতা, টেম্পারেচারের উপরে নির্ভর করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা চলে যাব
তেমনিভাবে তো এখান থেকে দেখো এটা এইটুকু মুছে দিলাম। এখান থেকে যদি অঙ্ক করার ব্যাপার থাকে আমাদের, তাহলে এই সমীকরণটাকে একটু এক্সটেন্স করলে পাবো এই যে L2, যেটা L2 এর মান কত হবে না, L2 এর মান হবে L1 ইন্টু, ক্যালকুলেশনটা করে দেখবে তোমরা, 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। এইটা কিন্তু তোমাদের এই যে সমীকরণটা, এর ঠিক কোনাকুনি গুণ করে L1 কমন নিলে এটাই আসবে, ঠিক আছে। তো এটাকে কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখানে অঙ্ক দিতে পারে, যেমন এখানে লক্ষ্য করো সমীকরণটা, L2 চূড়ান্ত দৈর্ঘ্য, L1 প্রাথমিক দৈর্ঘ্য, আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, T2 মাইনাস T1 মানে উষ্ণতা পার্থক্য। তো তোমাকে এমন অঙ্ক দেবে, উষ্ণতা পার্থক্য বলে দেবে যে আগে এত ডিগ্রি ছিল, এত ডিগ্রি হলো, উষ্ণতা পার্থক্য পেয়ে যাবে সেখান থেকে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দিয়ে দেবে, বলবে প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে দেবে, বলবে চূড়ান্ত দৈর্ঘ্য কত। তখন এই সমীকরণে বসে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো এবং সেগুলো করবো পরে। হ্যাঁ, নেক্সট এবারে আমরা চলে যাব 2 নম্বরে চলে গেলাম, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা শিখে গেলাম কি, তাই তো? ঠিক আছে, এবারে চলো আমরা চলে যাব কঠিন পদার্থের দ্বিতীয় প্রসারণে, যেটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। নাম্বার 2, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেটা আবার কি, এটা কি জিনিস না? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আগে শুনে নাও কাকে বলে না। সেম নিয়মে আমরা বলবো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে তার একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আরেকবার বলবো, কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তার একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবং এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা প্রকাশ করব, বিটা। সেক্ষেত্রে যদি প্রাথমিক ক্ষেত্রফল S1 এবং চূড়ান্ত ক্ষেত্রফল S2, অর্থাৎ আমরা যেমনটা ধরেছিলাম যে T1 ডিগ্রিতে ক্ষেত্রফল মনে করো S1, T2 ডিগ্রিতে ক্ষেত্রফল মনে করো S2, তাহলে বিটা সমান হবে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। বোঝা গেল? তাহলে এখানে সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই আমরা বলতে পারি S2 মাইনাস S1 মানে কি, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা পার্থক্য। এখানেও দেখো ক্ষেত্রফলের ইউনিট এবং নিচে একটা ক্ষেত্রফল আছে তার ইউনিট, দুটো কেটে যাবে, সমজাতীয় রাশির অনুপাত, তাই পড়ে থাকবে উষ্ণতা। তাই এক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককও কিন্তু উষ্ণতার উপরে নির্ভরশীল এবং তারও একক SI পদ্ধতিতে হবে K ইনভার্স, CGS পদ্ধতিতে হবে ডিগ্রি C ইনভার্স। ওকে, এবং এক্ষেত্রে অঙ্ক করার জন্য আমরা আরও একটি লাইন মাথায় রাখবো, এই S2 এর মানটা, S2 সমান S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1। সমীকরণটা কিন্তু আমরা অঙ্ক করার জন্য মাথায় রেখে দেব। ওকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক তেমনিভাবে আমরা চলে যাব আয়তন প্রসারণ গুণাঙ্ক। নাম্বার 3, কঠিন পদার্থের তাপীয় প্রসারণের 3 নম্বর প্রসারণ হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ, এটা কঠিনের, অবশ্যই কঠিনের, আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট। সংজ্ঞা সেম নিয়মে, কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তার একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং এক্ষেত্রে যদি T1 ডিগ্রি উষ্ণতায় আয়তন V1 হয়, T2 ডিগ্রি উষ্ণতায় আয়তন V2 হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা প্রকাশ করি। গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এবং গামারও SI পদ্ধতিতে একক হবে, কি হবে, কেলভিন ইনভার্স। CGS পদ্ধতিতে একক হবে ডিগ্রি C ইনভার্স। এবং অঙ্ক করার জন্য আমরা
এক্ষেত্রে V2 এর মান বের করে রাখবো। V2 সমান কী হবে? V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। এই সমীকরণ থেকে কিন্তু আমরা বেশ কিছু আয়তন প্রসারণ গুণাঙ্কের অঙ্ক করতে পারবো। এবং অবশেষে আমরা কঠিন পদার্থের 3 প্রকারের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বের করার পরে, তাদের সমীকরণগুলো জানার পরে, তাদের এককগুলো জানার পরে, তাদের সম্পর্কগুলো একবার জেনে নেব। এই 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে রিলেশনটা কি? রিলেশন হচ্ছে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। অর্থাৎ এক্ষেত্রে অঙ্কের নিয়ম বলছে আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত হচ্ছে? 1:2:3। তাহলে সবচেয়ে বড় কে দেখে বলো তো? সবচেয়ে বড় হচ্ছে গামা, গামা 3, তাই না? সবচেয়ে ছোট হচ্ছে মান আলফার। আয়তন প্রসারণ গুণাঙ্ক স্বাভাবিকভাবে বড় হবেই, কারণ আয়তন বের করতে গেলে কী লাগে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে সবচেয়ে বড় হবে প্রসারণটা। ক্ষেত্র প্রসারণের বেলায় কী লাগে? বিটার বেলায় শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আয়তনের চেয়ে একটু কম হবে। আর আলফা হচ্ছে রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে শুধুমাত্র দৈর্ঘ্যের প্রসারণ তার সবচেয়ে কম হবে। ওই জন্য আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1:2:3। এটাই হচ্ছে আমাদের 3 প্রকারের কঠিন পদার্থের 3 প্রকারের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তো চলো এবারে আমরা জেনে নেব তরলের তাপীয় প্রসারণ। আমরা এতক্ষণ জানছিলাম কঠিনের তাপীয় প্রসারণ, এবারে আমরা তরলের তাপীয় প্রসারণ কেমন হয় সেটা জেনে নেব একবার। কঠিনেরটা কেটে দিয়ে আমরা লিখলাম তরলের তাপীয় প্রসারণ। ঠিক আছে, এটা কেমন হয় না, তাপ দিলে তরল পদার্থ কিন্তু কঠিন পদার্থের চেয়ে বেশি প্রসারিত হয়। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখো তরলের তোমার আকার আয়তন নেই বলে, আয়তন আছে আকার এগুলো নেই বলে কি হয় না, তরলটা যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রেরই আকার ধারণ করে, আয়তন ধারণ করে। এবং তরলের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম তোমার ক্ষেত্রফল বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাবো না, দৈর্ঘ্য প্রসারণ পাবো না। আমরা তরলের ক্ষেত্রে একটু লক্ষ্য করব একবার, এখানে দেখো ব্যাপারটা, তরলের যে তাপীয় প্রসারণ কিভাবে হয় একটু বুঝে নাও আগে, তারপরে আমি আলোচনায় আসছি। মনে করো এই একটি গোলতল ফ্লাস্ক, ঠিক আছে? তো এই গোলতল ফ্লাস্কটিতে আমি কি করলাম, এখানে জল নিয়ে নিলাম, ফ্লাস্কের গলাটা একটু লম্বা করে দিলাম, বুঝতে সুবিধা হবে। এই এবারে একটি স্ট্যান্ডের উপরে রেখে একে এখানে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হলো। ঠিক আছে, এক কথায় তাপ প্রয়োগ করা হলো। তো মনে করো প্রাথমিক অবস্থায় এই যে ফ্লাস্কের ভেতরে জল ছিল, এই গোলতল পাত্রটিতে জল ছিল এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, এই লেভেলটা ছিল মনে করো ও। ঠিক আছে, এবারে তুমি যখন তাপ দেব, আমরা তরলটা একটা পাত্রে একটা হাঁড়িতে রাখা থাকে, তাই তো? তো যখনই তাপ দেব তখন প্রথমে তাপ পাবে কিন্তু সেই হাঁড়িটা, মানে তরলটা যে পাত্রে রাখা থাকে সেই পাত্রটা আগে তাপ পাবে। তখন কি হবে, আমরা একটু আগে পড়লাম কঠিন পদার্থের প্রসারণ আছে, তাহলে আগে তাপ পেয়ে আগে যদি হাঁড়ি উত্তপ্ত হয় তাহলে হাঁড়িটার প্রসারণ হবে। আর যখনই হাঁড়িটা আগের চেয়ে আয়তনে বেড়ে যাবে তখন কি হবে, ওই তরলটা ওই ফাঁকা জায়গা পূরণের জন্য কিছুটা উচ্চতা নেমে আসবে, অর্থাৎ তরলের আয়তন কিছুটা হ্রাস পাবে, হাইটটা এখান থেকে নেমে এখানে চলে আসবে। কেন? এই আয়তনটা এক্সপ্যান্স করবে, এখানে এই আয়তনটা দেখো বেড়ে গেল তাপ দেওয়ার ফলে, এ দেখো হাঁড়িটা একটু বেড়ে গেল। তাহলে এই যে ফাঁকা অংশগুলো, সেই ফাঁকা অংশের তরলটা যদি ফাঁকা অংশগুলোকে ভর্তি করতে চায় তাহলে কী হবে, ওর উচ্চতা ও বিন্দু থেকে এ বিন্দুতে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এই যে ও এ অংশটুকু পেলাম, এটা অ্যাকচুয়ালি কি পেলাম বলো তো? এটা হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রে তাপ দেওয়ার ফলে পাত্রের প্রসারণ পেলাম আমরা ও এ। এবারে যখন আরও উত্তপ্ত করবে তখন কি হবে, হাঁড়ি উত্তপ্ত হয়ে গেছে, আর বাড়বে না, যতটুকু বাড়ার হাঁড়ি বেড়ে গেছে কমপ্লিট। এবারে কি হবে, তাপ দেওয়ার পর হাঁড়ি ভেদ করে তাপ যখন ভেতরে প্রবেশ করবে তখন ভেতরে কি রয়েছে, তরল পদার্থ, জল নিলে জল, দুধ নিলে দুধ, সেই তরল পদার্থটাকে এবারে কিন্তু
ওখানে তাপ পৌঁছবে। তখন কি হবে, এবারে তরল পদার্থের আয়তনে বাড়বে। তরল পদার্থের যখন আয়তন বাড়বে তখন এবারে এই ফাঁকা জায়গাটা ভরাট হওয়ার পরেও এ কী হবে, ওপরের দিকে উঠবে। তখন দেখা গেল ফাইনালি তরলের উচ্চতা গিয়ে পৌঁছলো বি বিন্দুতে। অর্থাৎ এখান থেকে তুমি যদি মনে করো ও বিন্দুতে প্রাথমিক হাইট ছিল ওই ও বিন্দু বরাবর, এখানে আমি মার্কিং করে দিলাম, এই বরাবর ছিল। তুমি গরম করার পরে তুমি দেখতে পাচ্ছ বাস্তবে এইটুকু বাড়লো, এই যে বৃদ্ধি এইটুকু ও বি, এই ও বিটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু বাস্তবে কি এইটুকুই বাড়লো? তা তো না, তরলটা নিচে কিছুটা কমেছিল, তাহলে সেটাও তো তার আয়তন বৃদ্ধি। আবার এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, অর্থাৎ এই যে টোটাল জায়গা এ বি, এই এ বি দূরত্বটা হচ্ছে তার প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ। তাহলে দেখো প্রকৃত প্রসারণ এ বি এর মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? প্রকৃত প্রসারণ এ বি এর মধ্যে পাচ্ছি ও এ প্লাস ও বি। ও এ প্লাস ও বি মানে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান ও এ। ও এ মানে কি? পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ প্লাস ও বি মানে কি লিখতে পারি? আপাত প্রসারণ। আপাত প্রসারণ। তাহলে এখানে ভালো করে দেখো, আমরা প্রাথমিকভাবে যে আয়তনটা নিয়েছিলাম ও বিন্দুতে ছিল তরলের আয়তন, সেখান থেকে গরম করতে গিয়ে পাত্রের আয়তন প্রসারিত হলো বলে উচ্চতা নেমে গেল ও এ। অর্থাৎ এইটুকু প্রসারণ কিন্তু পাত্রের প্রসারণের জন্য হয়েছে এইটুকু বৃদ্ধি, তাই না? মানে অ্যাকচুয়ালি হ্রাস, উচ্চতাটা কমে যাওয়া। এটা কমে গেলেও এই যে পাত্রটা বৃদ্ধি পেল আয়তনে, সেই জায়গাগুলোতে তরলটা ভরাট হয়ে গেল। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে ও বিন্দুতে ছিল ফাইনাল গেছে ও বি বিন্দুতে, ও বিন্দুতে ছিল বি বিন্দুতে উচ্চতা বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা আয়তন বৃদ্ধি পাবো ও বি। এই পাত্রের বৃদ্ধির জন্য তরলের যে প্রসারণটুকু হয়েছে, আয়তনের যে প্রসারণটুকু হয়েছে বলে মনে হয়, তাকে আমরা বলবো আপাত প্রসারণ, যেটাকে আমরা বলছি ওবি। আর আপাত প্রসারণের সঙ্গে যদি পাত্রের প্রসারণ যোগ করা যায়, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলবো প্রকৃত প্রসারণ। অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। মনে রেখো, এখানে এই যে প্রকৃত প্রসারণ যেটা হয় না, এই প্রকৃত প্রসারণটাই কিন্তু তরলের নিজস্ব ধর্ম, যেটা আমরা পরবর্তীকালে পড়ব। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, সেই গামা আরটাই হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। ওকে, চলো এবারে এক এক করে এদের সংজ্ঞা এবং গুণাঙ্কগুলো জেনে নেব। তার আগে আমরা প্রথমেই এই যে তরলের তাপীয় প্রসারণ সম্পর্কে আমরা জানলাম বিভিন্ন প্রকারের। এবারে বাস্তব অভিজ্ঞতাগুলো দেখে নিই একবার, যে তরলের যে প্রসারণ হয় তার বাস্তব উদাহরণ কোথায় পাই আমরা? অনেক অনেক উদাহরণ দেখতে পাই। যেমন ধরো কি কি বাস্তব উদাহরণ পাই? আচ্ছা লিখছি না, বাস্তব উদাহরণগুলো দেখো। প্রথমত মনে করো থার্মোমিটার। একটা থার্মোমিটারের ভেতরে যে পারদের কুণ্ডলী থাকে, এই যে এখানে পারদ রাখা থাকে, তাই তো, যে ভেতরে এখানে একটা উষ্ণতা মাপক, এই অঞ্চলটা পারদ দ্বারা পূর্ণ থাকে। এখানে যখন তাপ পাই, তাপের সংস্পর্শে আসে এই অঞ্চলটা, তখন কি হয়, ভেতরের এখানে পারদের উচ্চতা এই অবধি থাকলে বেড়ে গিয়ে তাপ পেলেই দেখো প্রসারিত, ভিতরে পারদটা ধীরে ধীরে প্রসারিত হয়ে উপরে ওঠে। অর্থাৎ থার্মোমিটারের যে কুণ্ডলীর ভেতরে পারদ থাকে সেটি তাপ পেলে আয়তনে প্রসারিত হয়, অর্থাৎ আয়তন বৃদ্ধি হয়। তাহলে আমরা কি বলতে পারি? তরলের আয়তন বৃদ্ধি হয়। এছাড়াও রান্নার পাত্রে তোমরা দুধ, জল, সর্ষের তেল এগুলো যদি গরম করো, তাহলে এমনি ফুলে ওঠে, আয়তনে বাড়ে, তাই না? তার মানে কি? তাপ পেলে তরলের আয়তন বৃদ্ধি ঘটে। এগুলো দৈনন্দিন জীবনে প্রচুর উদাহরণ রয়েছে আমাদের। চলো এবারে চলে যাব আমরা সোজা তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক। তো তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক এই অংশে আমরা দুটো গুণাঙ্কের সংজ্ঞা জেনে নেব। একটা হচ্ছে তরলের আপাত
আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এখানে কাকে বলে না, দেখো কোনো তরলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় তরলের যে আয়তন, তার একক আয়তনে যে আপাত প্রসারণ হয় সেটিকে আমরা বলবো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। 0 ডিগ্রি উষ্ণতায়, মনে করো, আগে ধরে নাও, তুমি আগে বুঝে নাও ব্যাপারটা। মনে করো 0 ডিগ্রি উষ্ণতায় কোনো তরলের আয়তন V0, ঠিক আছে। T ডিগ্রি উষ্ণতায় কোনো তরলের আয়তন আমি ধরলাম VA। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা যদি গামা A দ্বারা প্রকাশ করি, তাহলে গামা A সমান VA মাইনাস V0 বাই V0 ইন্টু T। এটাই হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ। গামা A সমান VA মাইনাস VB বাই V0 ইন্টু T। এখান থেকে তুমি V এর মান বার করতে পারো। VA সমান হয়ে যাবে তোমার V0 ইন্টু 1 প্লাস গামা A ইন্টু T, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় কোনো তরলের একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক তেমনি 2 নম্বরে আমরা জেনে নেব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমি প্রকৃত প্রসারণ গুণাঙ্কই লিখলাম, আয়তনটা লিখলাম না। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ওই সেম নিয়মে সংজ্ঞাটা দাও, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় কোনো তরলের একক আয়তনে প্রকৃত যে আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা যদি গামা R ধরি, তাহলে আর মানে রিয়েল গামা R, তাহলে আমরা সমীকরণটা কি পাবো, এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মনে করো আয়তন ছিল V0, আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা হলো এখানে R, তাহলে VR। তো তখন আমরা সমীকরণটা কি পাবো, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের গামা R ইজ ইকুয়াল টু VR মাইনাস V0 বাই V0 ইন্টু T। অর্থাৎ এখান থেকে তোমরা লিখতে পারো VR এর মান অঙ্ক করার জন্য এই সমীকরণটা একটু এক্সটেন্স করতে হবে। VR সমান আমরা লিখতে পারি VR সমান V0 ইন্টু 1 প্লাস গামা R ইন্টু T। এই সমীকরণটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কি বললাম না, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি উষ্ণতায় কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং এটাকে আমরা গামা R দ্বারা প্রকাশ করে থাকি। এবং মনে রেখো এই গামা R কিন্তু তরলের একটি নিজস্ব ধর্ম, এটা বিশেষভাবে মনে রেখো। এখন এখানে এই যে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পেলাম তরলের, এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি না, রিলেশনটা হচ্ছে যে গামা R অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান গামা A প্লাস গামা G, যেখানে আমরা গামা G কে বলবো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং এক্ষেত্রেও তোমার এই যে তরলের প্রকৃত প্রসারণ, এর ক্ষেত্রেও কিন্তু তোমার এককগুলো যদি দেখো তাহলে CGS পদ্ধতিতে একক হবে ডিগ্রি C ইনভার্স, SI পদ্ধতিতে একক হবে K ইনভার্স, মনে থাকবে। আর সম্পর্কটি গামা R সমান গামা A প্লাস গামা G। এই হচ্ছে আমাদের তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক। তো চলো এবারে আমরা জেনে নেব গ্যাসের ক্ষেত্রে কি হয় না। গ্যাসের তোমরা জানো গ্যাসের কোনো দৈর্ঘ্য প্রস্থ
বা কোনো আকার নেই। সুতরাং গ্যাসের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি প্রসারণ দেখা যায়, যেটাকে আমরা বলি গ্যাসের আয়তন প্রসারণ, তাই না? গ্যাসের ক্ষেত্রে আমরা তাহলে গ্যাসীয় পদার্থ যেগুলো আলোচনা করব তাদের ক্ষেত্রে প্রসারণের ব্যাপারটা হচ্ছে একটি মাত্র প্রসারণ ঘটে, এবং সেটি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ। তাহলে আমরা গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে এবারে আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু তাপ দিলে গ্যাসের যে প্রসারণ হয় তার বাস্তব অভিজ্ঞতা আমাদের রয়েছে। যেমন মনে করো, আমরা যে ঘরে থাকি সেই ঘরে যখন আমরা গরম বায়ু আমাদের নাক দিয়ে বের করে দিই, নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, সেটা গরম থাকে। গরম হলে কী হবে? আয়তন বাড়বে, আয়তন বাড়লেই হালকা হবে, এবং সেই উপরে উঠে গিয়ে যেগুলো ঘরের ঘুলঘুলি থাকে, ভেন্টিলেটর থাকে, সেগুলো দিয়ে কিন্তু হালকা গ্যাসগুলো বেরিয়ে যায়। ঠিক আছে? তারপরে তোমার মনে করো যে কোনো গরম বায়ু যদি বেলুনে প্রবেশ করানো যায়, তাহলে বেলুনটা কি হয়? সে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে তাপ দিলে আয়তন প্রসারণের যে উদাহরণ, সেগুলো কিন্তু আমরা জানি। তাছাড়া যে স্থলবায়ু প্রবাহ যেগুলো হয়, আমরা কি জানি? যে দিনের বেলায় স্থলভাগ প্রচণ্ড সূর্যের তাপে গরম হয়, রাতের বেলায় কি হয়? উল্টোটা হয়। তো যাই হোক, দিনের বেলায় যখন স্থলভাগ গরম হয় তখন স্থলভাগে সংলগ্ন বায়ুগুলো উত্তপ্ত হয়ে থাকে, এবং সেগুলো কি হয়? তোমার তাপে প্রসারিত হয়। প্রসারিত হলে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, এবং সেই ফাঁকা জায়গাটা, স্থলভাগের সেই ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য আশেপাশের যে শীতল বায়ু, সেগুলো ছুটে সেই জায়গাটায় চলে আসে। এর ফলে স্থলবায়ু প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এই যে তাপ পাওয়ার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে গ্যাসীয় পদার্থের যে প্রসারণ হলো, এগুলো কিন্তু সবই তাপ পেলে গ্যাসীয় পদার্থের আয়তনের প্রসারণের বাস্তব উদাহরণ। ঠিক আছে? তো এবারে চলো আমরা জেনে নেব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে, জানবো, কোএফিসিয়েন্টটা জেনে নেব। প্রথমে সংজ্ঞা। গ্যাসের তো বললাম একরকমই আয়তন প্রসারণ দেখা যায়, এবং সেটি হচ্ছে গ্যাসের প্রসারণ দেখা যায়, সেটি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ। এবং আমরা তাহলে জেনে নেব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। না দেখো, এটা আয়তন প্রসারণ গুণাঙ্কের বেলায় একটা জিনিস মাথায় রেখে সবসময়, যে আয়তনের সঙ্গে চাপের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হচ্ছে চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে। অর্থাৎ চাপকে কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার ক্ষেত্রে গ্যাসের চাপ, যেটাকে আমরা পি বলি, এবং গ্যাসের ভর, এই দুটোকে কিন্তু স্থির রাখতে হবে সংজ্ঞা দিতে গেলে। ঠিক আছে? এই দুটো কি থাকবে? স্থির থাকবে। তাহলে কি বলবো আমরা? যে চাপকে স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তার একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে আমরা বলবো গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমি আর একবার বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে তার একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা পি দ্বারা প্রকাশ করি, গামা পি। তো এখন দেখো, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হয়, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি আমরা তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ভিপি হয়, তাহলে ভিটি ধরবো, তাহলে কি পাবো? না, গামা পি, যেটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা পি সমান এখানে লিখতে পারি ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। ঠিক আছে? তো এটাকে যদি দেখো একটু কোনাকুনি গুণ করো, ভিটি মাইনাস V0 ইজিক্যাল টু কী হবে? V0 টি ইন্টু গামা পি, তাই তো? তো এখানে ভিটি সমান ফাইনালি কি পেলাম? V0 ওইদিকে যদি যাই, তাহলে V0 প্লাস V0 টি ইন্টু গামা পি। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে গামা V0 সমান ভিটি সমান কি পাচ্ছি দেখো, অতএব ভিটি সমান V0 যদি কমন নিই 1 প্লাস গামা পি ইন্টু টি।
এইটাকে তুমি 1 নং সমীকরণ ধরে নাও। তাহলে ফাইনাল কি পেলাম, না ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। এটা যদি 1 নম্বর হয়, এবারে তোমরা প্রত্যেকে কিন্তু গ্যাসের আচরণ সেই চ্যাপ্টারে চার্লসের সূত্রটি পড়েছিলে, তাই না? বিজ্ঞানী চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ মনে করে দেখো। চার্লসের সূত্র হতে পাই, কি পাই আমরা? চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ, সেখানে পেয়েছিলাম ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এইটাকে আমরা লিখলাম 2 নং। তো 1 নং এবং 2 নং সমীকরণের তুলনা করে দেখো, ভিটি ভিটি, V0 V0, 1 1, এখানে দেখো টি টি। তাহলে পড়ে থাকছে কি, গামা পি 1 ও 2 নং সমীকরণে কি করছি আমরা, তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণের তুলনা করে পাই গামা পি সমান 1/273। এইভাবে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করতে পারি এবং সেই মানটি হচ্ছে 1/273। এবং মনে রেখো, সকল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই গামা পি এর মান সমান এবং সেই মানটা কত, 1/273। এবং একক যদি বলি, সিজিএস পদ্ধতিতে একক হবে ডিগ্রি সি ইনভার্স, এসআই পদ্ধতিতে একক হবে কেলভিন ইনভার্স। ওকে, তাহলে আমরা কি পেলাম, না গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, না নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রাকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যায়, তাহলে তার একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় সেটাই হচ্ছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে গামা পি দ্বারা প্রকাশ করি। এবং সেই গামা পি এর মান সকল গ্যাসের ক্ষেত্রে সমান এবং দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ 1/273 সেন্টিগ্রেড, মানে তোমার সিজিএস হলে ডিগ্রি সি ইনভার্স, এসআই হলে কে ইনভার্স। ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় খুব আসে। তাপ থেকে তোমাদের আগে বলেছি আমি, তাপ থেকে 5 নম্বর থাকবে, তার মধ্যে একটি বড় কোশ্চেন 3 নম্বরের। সেই 3 নম্বরের একটি প্রশ্ন আমি বলি, সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সেখান থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করে দেখাও। তখন কিন্তু সূত্রটি প্রতিষ্ঠা করতে হবে 1 নংটা, তারপরে চার্লসের সূত্র থেকে 2 নং সমীকরণ লিখে তুলনা করে গামা পি এর মান 1/273 দেখাতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের তাপের ঘটনা সমূহ, থার্মাল ফেনোমেনার পার্ট 1 ক্লাস। এবং এখানে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের যে প্রসারণ এবং তাদের গুণাঙ্কগুলো রয়েছে। অর্থাৎ কঠিনের 3 রকমের গুণাঙ্ক আমরা জেনেছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক, আলফা বিটা গামা। আর কি জেনেছি, তরলের ক্ষেত্রে আমাদের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলাম, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক এবং একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর গ্যাসের ক্ষেত্রে একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক এবং যেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রত্যেকটির সংজ্ঞা আমরা পেয়েছি, একক পেয়েছি। ঠিক আছে, নেক্সট দিন আমরা ভৌতবিজ্ঞান ক্লাসে তাপের ঘটনাসমূহের পার্ট 2 ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তো যাই হোক, এতক্ষণ তাপের ঘটনাসমূহের যতদূর পর্যন্ত ক্লাস নেওয়া হলো, বাড়িতে মন দিয়ে অংশটুকু দেখবে। এটা কিন্তু বারবার বলে রাখি, কয়েকটি মাত্র পেজ রয়েছে এই অধ্যায় নাম্বার 4-এ তাপের ঘটনাসমূহে, কিন্তু প্রত্যেকটি অংশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সবগুলিকে কিন্তু একটু হলেও বুঝে নিয়ে মুখস্থ তোমাকে করতেই হবে। ঠিক আছে, আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিরে আসছি, ততক্ষণ এই গরমে নিজেকে বাঁচিয়ে ঠিকঠাক করে সুস্থ রেখে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো। 2026-এ মধ্যে আমাদের ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতেই হবে। এবং পার্ট 2-এ আরও বিশেষভাবে বলে দিই, পার্ট 2-এ তাপের যে অঙ্কগুলো রয়েছে, সেই তাপের কয়েকটি অঙ্ক তোমাদের তাপের ঘটনাসমূহের পার্ট 2 ক্লাসে করে দেওয়া হবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাড়িতে এই অংশটুকু বারবার পড়ে নিয়ে বুঝে নিয়ে মনের মধ্যে গেঁথে নাও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।